সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ওয়েবসাইটের একটি মেনু তৈরি করতে পারবেন। আপনারা জানেন একটি ওয়েবসাইটের মেনু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি ওয়েবসাইটেই রয়েছে মেনু, এবং মেনুগুলো সাধারণত একটি লিঙ্ক থেকে আরেকটি লিঙ্কে যাওয়ার জন্য, একটি পেজ থেকে আরেকটি পেজে যাওয়ার জন্য, মূলত নেভিগেট করার জন্য এই মেনুগুলো ব্যবহার করা হয়। তো মেনু তৈরি করার অনেকগুলো পন্থা রয়েছে, আমরা অনেকভাবে মেনু তৈরি করতে পারি। একটি অঙ্ক, আপনারা জানেন যে একটি অঙ্ক যেমন একই অঙ্ক বিভিন্ন পদ্ধতি করা যেতে পারে, ঠিক একইভাবে আমরা আমাদের মেনুগুলো HTML এর বিভিন্ন কোড ব্যবহার করে কিন্তু করতে পারি। তার মধ্যে যে কোডগুলো রয়েছে, একটি হচ্ছে লিস্ট ব্যবহার করে, অর্থাৎ আমরা আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করে করতে পারি ইউএল এবং এলআই ব্যবহার করে। আরেকটি আমরা করতে পারি শুধু অ্যাঙ্কর ট্যাগ লিখেও কিন্তু আমরা এই মেনুগুলো তৈরি করতে পারি। তো আমি শুরুতেই দেখাচ্ছি কিভাবে আপনারা শুধু অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে একটা মেনু, সুন্দর করে একটা রেসপন্সিভ একটা মেনু তৈরি করতে পারবেন। আমি রেসপন্সিভটা পরে দেখাচ্ছি, আগে একটা মেনু তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি কি করেছি, একটি HTML একটা বেসিক স্ট্রাকচার নিয়েছি, এবং হচ্ছে সেটার আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একদম ফাঁকা দেখাচ্ছে। তা আমি এই বডি ট্যাগের মধ্যেই প্রথমে আগে যেটা করব, মেনু তৈরি করার জন্য যে আমাদের HTML মার্কআপটা দরকার সেটা আমরা আগে তৈরি করে নিই। এখন আমি প্রথমে যেটি করব, মেনু তৈরি করার জন্য অবশ্যই আগে একটি ডিপ নেব। আমি কোডগুলো একদম সিম্পলভাবে গোটা গোটা করে লিখছি, যাতে সবাই এখানে নতুনরা যারা আছে, নতুনরা যেন খুব সহজেই বুঝতে পারে। তো প্রথমে আমি কি করলাম, একটু ডিপ তৈরি করে নিলাম, এবং হচ্ছে এই ডিপের মধ্যে আমি একটা ক্লাস নিয়ে নিলাম। এবং হচ্ছে আমি এই ক্লাসটার নাম দিয়ে দিচ্ছি, ধরুন মেনু। আপনারা এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি যেটা করব, এই যে ডিপটা নিলাম, এই ডিপের ভেতরেই হচ্ছে আমি মেনুটাকে তৈরি করব। এখন আমি একটি মেনুর জন্য যে আইটেমগুলো আমরা রাখবো বা যে কন্টেন্টগুলো আমরা রাখবো, সে কন্টেন্টগুলো এখানে করব। তো আমি যেটা করতে চাচ্ছি, আমাদের লিস্ট যেটা তৈরি হবে বা কন্টেন্টগুলো যেটা তৈরি হবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে হওয়ার কারণ হচ্ছে আমাদের যে মেনুতে যে প্রত্যেকটি কন্টেন্ট রয়েছে, প্রত্যেকটি আইটেম রয়েছে, এগুলো কিন্তু ক্লিকেবল, মানে লিঙ্কএবল। তো সেহেতু আমাদের লিঙ্ক দরকার। আমরা করব লিঙ্কের জন্য, আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ যেটাকে লিখতে হয় এ দিয়ে। তো এ দিয়ে শুরু করলাম এবং শেষ করলাম, এবং আমি প্রথমটি যেটি দিয়ে দিচ্ছি, এটি দিলাম হোম। এবং আমাকে এখানে লিঙ্ক আপ করার জন্য আমাকে কি কি করতে হবে, হাইপার রেফারেন্স ব্যবহার করতে হবে। তার জন্য আমরা কি লিখব, href এবং ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। এরপর আমরা কি করব, এইখানে মূলত আমাদের ইউআরএলটি মানে থাকে আর কি। তো আমরা যেটা করছি, আপাতত কোনো রকম লিঙ্ক ব্যবহার না করে আমি জাস্ট হ্যাশ ব্যবহার করছি। এরপরে আমি সময়ের সুবিধার্থে জাস্ট এই কোডটিকে কপি করে নিয়ে কয়েকটা আইটেম আমি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এটা হোম দিয়েছি, তারপরে দিলাম অ্যাবাউট, এরপরে দিলাম সার্ভিসেস, এগুলো জাস্ট সিম্পল একটা। তারপরে দিলাম কন্ট্যাক্ট, এরপর আরও অনেক কিছু হতে পারে। এরপরে দিলাম প্রাইভেসি পলিসি, আমরা আরও অনেক কিছু দিতে পারি। আমি আপাতত এই পর্যন্ত রাখলাম, তারপর প্রয়োজনের তাগিদে আমরা প্রয়োজনে এটাকে কম বেশি করে নিতে পারবো। আচ্ছা, আমি এটাকে এখন কি করব, আগে সেভ দিয়ে নিচ্ছি। সেভ দেওয়ার জন্য আপনারা Ctrl+S চাপ দিলেও কিন্তু এটা সেভ হয়ে যাবে, অথবা হচ্ছে ফাইলে গিয়ে সেভ ক্লিক করলেও সেভ হয়ে যাবে। এখন আমরা দেখব যে এটার আউটপুটটাতে কোনো পরিবর্তন আসে কিনা। আমরা যদি আউটপুটটা দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মার্কআপটা, এই মার্কআপটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যে এখানে আইটেমগুলো তৈরি করেছি, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট এবং প্রাইভেসি পলিসি, সবগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে,
এই যে আমরা মার্কআপটা তৈরি করলাম, এটাকে সিএসএস এর মাধ্যমে সুন্দর করে ডিজাইন করে একটা সুন্দর মেনুতে রূপান্তর করতে হবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখন সিএসএস কোড লিখতে হবে। তো এই সিএসএস কোড লেখার জন্য আমরা আপাতত আপনারা জানেন যে সিএসএস আমরা কয়েকভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আপাতত আমি দেখানোর জন্য এখানে ইন্টারনাল সিএসএসটা করে দিচ্ছি। তো জানেন যে ইন্টারনাল সিএসএস করার জন্য আমরা শিখেছি যে ইন্টারনাল সিএসএস করার জন্য আমাদের যে হেড ট্যাগ রয়েছে, হেড ট্যাগের ভেতরে আমাদের স্টাইল ট্যাগ ব্যবহার করতে হয়। এবং স্টাইল ট্যাগ শুরু আছে এবং শেষ আছে, এবং এই স্টাইল ট্যাগের ভেতরে আমরা কি করব, এখন এটাকে সিএসএস করব। সিএসএস করার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ফুল মেনুটা কিন্তু হচ্ছে এই এই যে মেনু নামে যে একটা আমরা ক্লাস ব্যবহার করেছি এই ডিভের মধ্যে। তো এই ডিভের মধ্যে যে ক্লাসটা আছে তার নাম হচ্ছে মেনু। আমাদেরকে প্রথমেই কিন্তু এই ডিভটাকে হচ্ছে সিএসএস করতে হবে। তা আমরা যেটা করব, আমরা জানি যে সিএসএসে যখনই আমরা কোনো ক্লাস লিখি তখন কি করতে হয়, সামনে ডট দিয়ে সেই ক্লাসের নামটা দিতে হয়। তা আমি এখানে দিয়ে দিচ্ছি ডট মেনু। এরপর আমাকে কি করতে হবে, এটাকে সিএসএস করতে হবে। আচ্ছা, আমি প্রথমে যেটি করব সেটি হচ্ছে যে এটিকে আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। আমি আপাতত দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর আমি যেটা আছে আমি সেভ দিই, এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম এবং এটাকে রিলোড দিয়ে দেখি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এটার কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই টেক্সটগুলোকে দেখতে পাচ্ছে না, এবং হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করুন যে আমাদের এই টেক্সটের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম লেগে গেছে। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু লেগে গেছে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা প্যাডিং প্রদান করতে হবে। তা আমি আপাতত একটা প্যাডিং প্রদান করে নিই। আমি আপাতত যেটা করছি সেটা হচ্ছে আমরা প্যাডিংয়ের কিন্তু চার্লে এখানে একটি ভ্যালু ইউজ করতে পারি, দুটি ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে চারটি ব্যবহার করতে পারি। তো একটি ভ্যালু যদি ব্যবহার করি সেক্ষেত্রে কী হয়, চারদিক থেকেই যে ভ্যালুটা ব্যবহার করব সেই ভ্যালুটা হয়। অর্থাৎ 10 পিক্সেল যদি ব্যবহার করি তাহলে এটি চারদিক থেকে 10 পিক্সেল হয়ে যাবে। আর যদি আমরা দুটি ব্যবহার করি, ধরলাম যে এই মুহূর্তে আমি দিলাম যে 10 পিক্সেল এবং ধরলাম 0। 0 লিখলে জেনারেলি পিএক্স লেখার দরকার হয় না, 0 পিক্সেল। তার মানে হচ্ছে এখানে হচ্ছে উপর নিচ হবে আপনার প্রথম যে ভ্যালুটা 10 পিক্সেল, উপর নিচ হচ্ছে আপনার 10 পিক্সেল করে, এবং ডানে বামে 0। এখানে যদি আমি 10 পিক্সেল দিতাম তাহলে হচ্ছে ডানে বামে 10 এবং হচ্ছে উপর নিচে 10। ওকে, তো আপাতত আমি 10 দিয়ে রাখলাম। এই 10টা কোথায় হবে, ডানে সরি উপরে এবং হচ্ছে নিচে। এখন এটাকে আমি আরেকবার রিলোড দিয়ে দেখছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাগুলোর সঙ্গে ডানে বামে যেটা দরকার ছিল এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই মুহূর্তে যেটা করতে পারি, এই মুহূর্তে এই যে লেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই হোম, তারপর হচ্ছে যে লেখাগুলো রয়েছে আর কি, এই মুহূর্তে আমাদের এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলোর কালারগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা এই কালারগুলো চেঞ্জ করার জন্য যে কাজটা করব, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই যে লেখাগুলো হোম, অ্যাবাউট, এগুলো কিসের ভেতরে আছে, এগুলো কিন্তু আছে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে। সুতরাং আমাদের কি করতে হবে, মেনুর ভেতরে যে অ্যাঙ্কর ট্যাগটা রয়েছে অ্যাঙ্কর ট্যাগটাকে আমাকে এখন সিএসএস করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডট মেনু, অর্থাৎ ক্লাসের নামটা দেখলাম, এবং এই মেনুর ভিতরে কি আছে, এই অ্যাঙ্কর ট্যাগটা রয়েছে। তাহলে আমরা কি করব, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা এখন সিএসএস করব। তাহলে এ দিয়ে আমরা কি করব, এখন প্রথমে যে কাজটা করি, লেখার কালারটাকে পরিবর্তন করে দিই। তা আমরা জানি কালার পরিবর্তন করার জন্য যেটা করতে হয়, কালার, আমরা এটাকে আপাতত আমি হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলাম।
সেভ দেই, এখন হচ্ছে রিলোড দিয়ে দেখি। আচ্ছা, এখন কিন্তু লেখার কালারটা আমরা খুব সুন্দরভাবে এখানে মেনুতে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। এখন যে সমস্যাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার নিচে একটা কিন্তু আন্ডারলাইন দেখা যাচ্ছে। তো আন্ডারলাইনটা দূর করার জন্য যে কাজটি করতে হয় সিএসএসে, সেটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনকে নান করে দিতে হয়। এটা কিন্তু আমরা শিখেছিলাম সিএসএসের মধ্যে। তাহলে আমরা টেক্সট ডেকোরেশন এখানে করে দিলাম নান। আমি এখন সেভ দিয়ে নিচ্ছি। এখন যদি এটাকে রিলোড দিই, তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে যে আন্ডারলাইনগুলো, এগুলো কিন্তু সুন্দরভাবে চলে গেছে এখান থেকে। এখন আমি যেটা করতে পারি সেটি হচ্ছে, একটা জিনিস খেয়াল করেন যে যে হোম, অ্যাবাউট, তারপর সার্ভিস, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটি কিন্তু পাশাপাশি একদম লেগে আছে। তা আমি চাচ্ছি যে এগুলো কিছুটা দূরত্বের মধ্যে অবস্থান করুক। সেজন্য আমি কি করব, এর মধ্যে একটা মার্জিন দিয়ে দেবো। তা আমি একটা মার্জিন দিয়ে নিই এখানে। মার্জিন, তা আমি এখানে দুটো ভ্যালু দিয়ে দিচ্ছি মার্জিনের ক্ষেত্রেও। প্রথমটি দিলাম 0, তারপরে দিলাম হচ্ছে, ধরলাম যে 15px। আচ্ছা, এই প্রথমটি 0 মানে কি বোঝাচ্ছে? আমরা জানি প্রথমটি হচ্ছে উপর নিচ, আর তারপরটি হচ্ছে ডানে বামে। তাহলে প্রথমটিতে 0 দেওয়ার মানে হচ্ছে উপর নিচে আমাদের কোনো মার্জিন হবে না, কিন্তু ডানে বামে আমাদের কি হবে, 15 পিক্সেল করে একটা মার্জিন তৈরি হবে। আমি এটাকে সেভ দিয়ে নেই, Ctrl+S, সেভ দিলাম। এবং হচ্ছে আমি এখন রিলোড দিয়ে যদি দেখি, এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের কিন্তু এই মেনুতে মার্জিনগুলো হয়ে গেছে এবং একটার থেকে আরেকটা দূরত্বটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে এখানে 15 পিক্সেল করে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, চাইলে ফন্ট সাইজটা বাড়াতেও পারি, আবার নাও বাড়াতে পারি। আমি চাচ্ছি যে আর একটু বড় করে দেখাক, অর্থাৎ ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই। এটা নেসেসারি নয়, এটা প্রয়োজন অনুযায়ী করবেন। ফন্ট সাইজকে বাড়াতেও পারবেন, আবার হচ্ছে কমাতেও পারবেন, অথবা নাও দিতে পারেন। ফন্ট সাইজ আমি আপাতত যেটা করছি 18 পিক্সেল করে দিই। সেভ করে রিলোড দিয়ে দেখি। এখন দেখেন ফন্ট সাইজগুলো একটু বড় হয়ে গেছে, আমার দেখতে একটু ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমি যেটা করব যে এর মধ্যে একটা মার্জিন একটা দিয়ে দিচ্ছি আমি, তাহলে দেখতে আরও ভালো লাগবে। সরি, মার্জিন তো দিয়েছি, একটু প্যাডিং দিয়ে নিচ্ছি। তাহলে প্যাডিং দিয়ে নিচ্ছি, এবং প্যাডিংয়ের ক্ষেত্রে আমি যেটা এখন করব, এটার উপর নিচকে এবং হচ্ছে ডানে বামে একটা দিয়ে দিচ্ছি। আপাতত আমি যেটা করছি, উপর নিচে দিয়ে দিলাম 10 পিক্সেল, এবং ডানে বামে মনে হচ্ছে যে জায়গাটা একটু বেশি দরকার, সেই ক্ষেত্রে আমি এটা ডাবল করে দিচ্ছি 20 পিক্সেল। দেখি কি পরিবর্তন আসলো, একটু দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এখন উপর নিচেও একটা প্যাডিং তৈরি হয়ে গেছে, এবং ডানে বামে মোটামুটি একটা প্যাডিং তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমাদের কি দরকার? এখন আমরা এখানে যদিও এই মুহূর্তে ইনলাইন ব্লক আকারেই এটা ডিসপ্লে হচ্ছে, কিন্তু তারপর আমরা যেটা করব, এটি হচ্ছে এখানে একটা প্রপার্টি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে আমরা কয়েকটি কাজ করতে পারি। যেমন দেখেন ডিসপ্লের প্রপার্টি অনেক কয়েকটি রয়েছে। একটা হচ্ছে ব্লক। তাহলে ব্লক করলে কি হবে, এটা উপর থেকে নিচে শো হবে। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ফ্লেক্স, ফ্লেক্স ব্যবহার করতে পারি। ফ্লেক্স ব্যবহার করলেও কিন্তু এটা একই লাইনের মধ্যে শো করবে। এবং আরেকটা আমরা করতে পারি ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক করলেও কিন্তু এটি ইনলাইন ইনলাইন আকারে শো করবে, অর্থাৎ একটির পাশে আরেকটি শো করবে। তো আমি আপাতত যেটা করছি, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। সরি, এটাকে কি করব, ইনলাইন ব্লক করে দেবো। ইনলাইন ব্লক করে দিলে কি হবে, এগুলো, হ্যাঁ, একটির সঙ্গে একটির পাশে আরেকটি হচ্ছে শো করবে।
আর আমরা যখন এটাকে ইউএল দিয়ে তৈরি করব, লিস্ট আকারে তৈরি করব, তখন এখানে কী করব, ডিসপ্লে ফ্লেক্স করে দেব। এরপর আমি কি করব, এটা তো হয়ে গেল। এখন আমার দরকার হচ্ছে এই মেনুগুলোর উপরে যখন আমি মাউস কার্সর নিয়ে যাব, যখন আমি হোভার করব, তখন কি হবে, হোভার করলে এগুলোর আমাদের মেনুগুলোর হচ্ছে পরিবর্তন হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে কিংবা টেক্সটের কালার চেঞ্জ হতে পারে। তো আমি যেটা করব, এখন এটাকে একটা হোভার দিয়ে নিচ্ছি। তো হোভার দেওয়ার জন্য কাকে আমরা হোভার দেবো, এই যে এগুলোর কোথায় রয়েছে, এগুলো রয়েছে কিন্তু আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভেতরে। তো আমরা একইভাবে কি করব, প্রথমে ক্লাসটা ধরলাম মেনুর ভেতরে কি আছে, অ্যাঙ্কর, এবং অ্যাঙ্করটাকে কি করব, আমরা এখন হোভার করব। অ্যাঙ্করটাকে যদি হোভার করি, তাহলে এখন কি ঘটবে সেটাকে আমাকে দিতে হবে এখানে। তো আমি চাচ্ছি যখনই আমরা এটাকে হোভার করব, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপাতত দিয়ে দিচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে, আমি চাচ্ছি ব্ল্যাকের কাছাকাছি কোনো একটা কালার দিয়ে দিই। আচ্ছা, অথবা হচ্ছে এটাকে একদম অরেঞ্জ করে দিই, কালারটাই চেঞ্জ করে দিই। অরেঞ্জ করে দিলাম কালার। আচ্ছা, এটা দিয়ে জাস্ট আমরা দেখি একটু, এটা করলাম। এখন যদি এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন যদি আমি মাউস কার্সার কি করি, এই লেখাগুলোর উপরে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এখানে এই কন্টেন্টগুলো আমাদের কি হচ্ছে, হোভার হচ্ছে, এবং দেখতে কিন্তু তখন দারুণ লাগতেছে। তো আমরা মোটামুটি একটা সুন্দর করে একটা মেনু কিন্তু তৈরি করে ফেলেছি। আশা করি এই মেনুর বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং এরপর থেকে সুন্দর করে একটা মেনু আপনারা তৈরি করতে পারবেন। আমরা কিন্তু আরও সিএসএস করে এটাকে চাইলে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। এটা আমরা যত বেশি সিএসএস করব, তত বেশি সুন্দর হবে। তো আপনারা জানেন কি কি সিএসএস আপনাদের ইচ্ছে মতো যেটা সিএসএস ব্যবহার করলে আরও সুন্দর দেখাবে। ধরুন যে আমি চাচ্ছি আমার যে এই বিষয়টা দেখাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে, আমি চাচ্ছি যে এটার একটা বর্ডার রেডিয়াস, অর্থাৎ এই 4 কোণাটা করে একটু করে মুড়ে যাবে, এরকম একটা দেখাবো। তো আমি কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারি বর্ডার রেডিয়াস। এই কাজগুলো নেসেসারি নয়, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করে নেবেন। আচ্ছা, বর্ডার রেডিয়াস আমি করতে পারি আপাতত 5 পিক্স দিয়ে নিই, সেভ দিই। এখন যদি রিলোড দিই, এখন একটা জিনিস খেয়াল করবেন, দেখুন এটার এই 4 কোণায় দেখবেন যে একটু করে কিন্তু মরে গেছে, আমাদের বর্ডারটা রেডিয়াস হয়ে গেছে। ওকে, তাহলে মোটামুটি আমরা কিন্তু একটা মেনু তৈরি করে ফেললাম। এখন কিন্তু চাইলে আমরা এই মেনুটাকে আমাদের এই পুরো ওয়েবসাইটটার মাঝামাঝি স্থানেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের আর একটা সিএসএস কোড এখানে লিখতে হবে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা করে দিতে হবে। এটা যদি আমরা করি তাহলে কিন্তু মিডিল আসবে। তো টেক্সট অ্যালাইন সেন্টার আমরা কোথায় দেবো, এই মেনুর মধ্যে দেবো। যে মেনুর মধ্যে যতগুলো টেক্সট থাকবে, সেই টেক্সটগুলো এই ডিভের হচ্ছে মাঝামাঝি স্থানে চলে আসবে। তো আমি করে দিচ্ছি এটা কি, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের মেনুটা মিডিলের মধ্যে চলে এসেছে। তো এভাবেই কিন্তু আমরা চাইলে একটা সুন্দর রেসপন্সিভ একটা ডিজাইন, একটা আমরা হচ্ছে একটা সুন্দর একটা মেনু তৈরি করতে পারি। এবং এটা রেসপন্সিভ করার জন্য জানি আমরা মিডিয়া কোয়েরিজ ব্যবহার করতে হয়, এটা আমরা পরে দেখব কিভাবে করতে হয়। তো মেনুর ক্লাসটা এ পর্যন্তই। আমরা এরপরে দেখব কিভাবে আমরা এই মেনুর মধ্যেই আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে, অর্থাৎ মেনুর মধ্যেই একটা সাব মেনু কীভাবে তৈরি করতে পারি, অর্থাৎ এই সার্ভিসের আন্ডারেই আবার যদি কোনো মেনু থাকে, সেটাকে বলা হবে ড্রপ ডাউন মেনু। তো আমরা এটা পরবর্তী ক্লাসে দেখব, বা